গুড ইভিনিং। এখন আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন। জাস্ট এর আগেরটাতেই আমরা পালমোনারি ইডিমা বলতে কি বোঝায় পড়েছি। এবার হচ্ছে প্লুরাল ইফিউশন, মানে প্লুরাল একটা স্পেস আছে আমরা জানি বিটুইন ভিসেরাল প্লুরা অ্যান্ড প্যারাইটাল প্লুরা। তাহলে সেই স্পেসটা যেটা কিনা লাং আর চেস্ট ওয়ালের মাঝে থাকে, আর যেটা স্লাইট একটা লেয়ার তৈরি করে ফ্লুইডের। ভিসেরাল আর প্যারাইটাল প্লুরার মাঝে যে ফ্লুইডটা থাকে দ্যাট ইজ প্লুরাল ফ্লুইড। আর এই ফ্লুইডটা থাকার জন্য কি হয়, দুটো লেয়ার যখন মুভ করে রেসপিরেশনের সময় তখন কোনো রকম পেন হয় না বা ইজিলি মুভ করতে পারে প্লুরাটা। যখনই এক্সেস ফ্লুইড হয়ে যায় তখনই আমাদের প্লুরাল চেস্ট পেন বা প্লুরাইটিক রাব বা পেন পেশেন্ট কমপ্লেন করে বা করি। ওকে, এই দুটো টার্ম আমরা আগেও পড়েছিলাম, ট্রানজুডেটিভ আর এক্সুডেটিভ। তাহলে এখানে আরেকবার রিভিশন হচ্ছে। ট্রানজুডেটিভ ইফিউশন বলতে কী বোঝায়? যখন ক্যাপিলারি থেকে হাইড্রোস্ট্যাটিক প্রেশারের অল্টারেশনের জন্য ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে প্লুরাল স্পেসে। তাহলে আরেকবার বলি, ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেশার অল্টারেশনের জন্য যখন প্যারাইটাল স্পেসে অফ দ্য প্লুরাল প্যারাইটাল স্পেসে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে তখন আমরা তাকে ট্রানজুডেটিভ ইফিউশন বলছি। এটুকু অন্তত বোঝা গেল যে এটা বডি ফ্লুইড। ওকে, নেক্সট এক্সুডেটিভ ইফিউশন। তাহলে এক্সুডেটিভ ইফিউশন বলতে কি, রেজাল্টস ফ্রম চেঞ্জ ইন পারমিয়াবিলিটি অফ capillaries or pleural membrane or from obstruction in lymphatic drainage। তাহলে কি, যখন ক্যাপিলারি বা প্লুরাল মেমব্রেনে কোনো অবস্ট্রাকশন বা লিম্ফ্যাটিক ড্রেনেজ ঠিক করে না হওয়ার জন্য যে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে তাকে বলছি এক্সুডেটিভ ইফিউশন। এবার ছবিটা দেখো, আরও ক্লিয়ার হবে। এখানে বলছে ট্রানজুডেটিভে যেটা বললাম বডি ফ্লুইড কোথা থেকে আসছে, অকার্স ডিউ টু ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার অর লো প্লাজমা অঙ্কোটিক প্রেশার। ওকে, এক্সাম্পল কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, সিরোসিস অফ লিভার, নেফ্রোটিক সিন্ড্রোম, পালমোনারি এম্বলিজম, হাইপোঅ্যালবুমিনেমিয়া। ওকে, এর জন্য হাইড্রোস্ট্যাটিক প্রেশার কমে যাচ্ছে যার ফলে ফ্লুইডটা প্লুরাল স্পেসে চলে যাচ্ছে, যাকে আমরা ট্রানজুডেটিভ প্লুরাল ইফিউশন বলছি। এখানে মেন জিনিসটা যেটা হলো, সাধারণত জানতে চাই ট্রানজুডেটিভ ফ্লুইডে প্রোটিনের পরিমাণটা কম থাকে। ওকে, এবার আসি এক্সুডেটিভ প্লুরাল ফ্লুইড। এখানে দেখো অকার্স ডিউ টু ইনফ্লামেশন অ্যান্ড ইনক্রিজড ক্যাপিলারি পারমিয়েবিলিটি। তাহলে বোঝা গেল দুটোর মধ্যে মেন ডিফারেন্সটা কি। ট্রানজুডেটিভ যদি বডি ফ্লুইড হয়, যদি মনে না থাকে তাহলে এভাবে মনে রাখো, একটাই মনে রাখো, এক্সুডেটিভ ইকুয়াল টু ওয়েস্ট প্রোডাক্ট। সেটা কিভাবে হচ্ছে, কোনো ইনফ্লামেশন বা ক্যাপিলারি পারমিয়েবিলিটি বেড়ে গেলে। তাহলে এক্সাম্পলগুলো কী কী, নিউমোনিয়া, ক্যান্সার, টিউবারকিউলোসিস, ভাইরাল ইনফেকশন, পালমোনারি ইডিমা, অটোইমিউন ডিজিজেস। ওকে, এখানে দেখো প্রোটিনের পরিমাণটা বেশি অ্যান্ড এলডিএইচের পরিমাণ বেশি। কেন? এখানে অর্গানিজম আছে, তার জন্য অর্গানিজমের ফাইট বডি ইমিউন রেসপন্সের জন্যে যে ডেড সেলগুলো থাকছে তার ডেড সেলের প্রোটিন আছে, যার জন্যে এই এক্সুডেটসের মধ্যে
প্রোটিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে আমরা সেটা থেকে ডায়াগনোজ করতে পারবো যে এটা প্রেজেন্স অফ ইনফেকশনের জন্যই হয়েছে। ওকে, নেক্সট, তাহলে এখানে কি বলছে? প্যারানিউমোনিক ইফিউশন বলছে স্টেরাইল প্লুরাল ইফিউশন উইথ ফিউ or no inflammatory cells। যদি অ্যারাউন্ড 40% অফ ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার মধ্যে এটা হয়, তাহলে প্যারানিউমোনিক ইফিউশনটা কখন হলো? স্টেরাইল প্লুরাল ইফিউশন উইথ ফিউ or no inflammatory cells, যেখানে ইনফ্লামেটরি সেল অল্প থাকতে পারে আবার নাও থাকতে পারে। ওকে, সাধারণত ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ক্ষেত্রে এটা দেখা যায় 40% কেসে। আচ্ছা, এমপাইমা, এটা তোমরা এতক্ষণে জেনে গেছো। এমপাইমা হচ্ছে প্রেজেন্স অফ পাস। মনে না থাকলে এভাবে মনে রাখো, পাই পাস ওয়ার্ড দুটোর মাঝে মিল আছে, তাই এভাবে মনে রাখো এমপাইমা ইকুয়াল টু পাস। তাহলে প্রেজেন্স অফ পাস অর মাইক্রো অর্গানিজম ইন প্লুরাল ফ্লুইড। তাহলে মোটামুটি আমরা কি দেখলাম? প্লুরাল ইফিউশনের কজেটিভ অর্গানিজমগুলো কি হতে পারে? স্ট্যাফাইলোকক্কাস অরিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এছাড়া গ্রাম নেগেটিভের মধ্যে কমন প্যাথোজেন হচ্ছে এমআরএসএ। এটার ফুল ফর্ম লেখো, এটা তোমাদের অবজেক্টিভে আসে। এছাড়া মাইক্রোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া, ভাইরাস, ফাঙ্গাই লাইক ক্যান্ডিডা, অ্যাসপারজিলাস, এগুলো এমপাইমা ঘটাতে পারে। এছাড়া কমন যে কারণে এমপাইমা হয় সেটা হলো টিউবারকিউলোসিস। ওকে, তাহলে সাইন সিমটমে চলে আসি। হাই গ্রেড ফিভার উইথ চিলস, ম্যালেজ, ডিসনিয়া, প্লুরাইটিক চেস্ট পেন, যেটা এক্সপ্লেন করার সময়ই বলেছি। চাইল্ডরা সবসময় সেই জন্য কী করে, নিচেস্ট পজিশনটা প্রেফার করে। এই জন্য তোমাদের একবার আমি একটা টাস্ক দিয়েছিলাম, নিচেস্ট পজিশন বলতে কি বোঝায়। উম্বে থাকাকালীন যে পজিশনটা বাচ্চা মেনটেন করে, বা আমরা অনেক সময় কুকুরে হাঁটুকে ধরে যে হয়ে শুই, সেটা হলেও মোটামুটি বোঝা যায়। তাকে বলছি যে নেই চেস্টের কাছে এনে শোয়া, যেভাবেই বোঝাও না কেন, নিচেস্ট পজিশন, সেই পজিশনটা প্রেফার করে, তাহলে ব্যথাটা কম হয়। এছাড়া এক্সামিনেশন যদি করা যায় তাহলে দেখা যাবে প্লুরাল ইফিউশনের মধ্যে এরিথিমা, ইডিমা, টেন্ডারনেস অফ চেস্ট ওয়াল, যে সাইডে এফেক্ট হয়েছে সেই সাইডে টেন্ডারনেস হতে পারে। দেখো, এটা দেখে আরও ক্লিয়ার হবে। ট্রানজুডেটস মানে ক্লিয়ার ফ্লুইড, ক্লিয়ার প্লুরাল ফ্লুইড। আর এক্সুডেট মানে পচা। ঠিক আছে, দেখো একটা ইয়েলোইশ কালার, ডেন্সিটি বেশি মানে হাই প্রোটিন। আমরা এক্ষুনি ডেফিনেশনে পড়েছি, প্রোটিন আর এলডিএইচের পরিমাণ বেশি। চেস্ট এক্সরে দেখো, নর্মাল এক্সরে আর প্লুরাল ইফিউশন এক্সরে। এটা তোমরা ওয়ার্ডে হয়তো কেউ দেখেছো বা ইন ফিউচারেও দেখবে। দ্যাট ইজ থোরাসিনথেসিস প্রসিডিওর, আর সেই বসার পজিশন। ওকে, বা লেম্যানস টার্মে আমরা বলতে পারি প্লুরাল ট্যাপ। ওকে, কিন্তু তোমরা এখন বলবে না, তোমরা থোরাসিনথেসিসই বলবে, আর স্পেলিংটা লেখো। প্লুরাল ফ্লুইড অ্যানালিসিস, তাহলে ফ্লুইড অ্যানালিসিস করলে আমরা বুঝতে পারবো ফ্লুইডটা কোনো অর্গানিজম আছে কি না, তাহলে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, আমরা ট্রিট করাতে পারবো। এছাড়া ব্লাড কালচার, ব্লাডেও যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। দেখো, প্লুরাল ইফিউশন কিডনি ডিশে একটা কালেকশন করে দেখানো হচ্ছে, এখানে ক্ল্যাম্প করা আছে, এভাবে কিন্তু হয় না করা। হ্যাঁ,
বটল বা ব্যাগ থাকে এয়ারটাইট কন্টেনার, খুলেছে বলে এটা এখানে ক্ল্যাম্প করা আছে। তাহলে ট্রিটমেন্ট মোটামুটি বুঝতে পারলে, অর্গানিজম যদি থাকে তাহলে সেই কজটাকে আগে ট্রিটমেন্ট করতে হবে, মানে আন্ডারলাইং কজকে আগে ট্রিটমেন্ট করব। নেক্সট অ্যান্টিবায়োটিক থেরাপি, যদি ব্যাকটেরিয়ার জন্য হয় তাহলে অ্যান্টিবায়োটিক। সিম্পল ড্রেনেজ অফ লার্জ ইনফিউশন, যদি ইনফিউশন অনেক বেশি পরিমাণে হয়ে গিয়ে থাকে তাহলে ড্রেন করে দেওয়া, আর পালমোনারি ফাংশনটা ফেরানোর জন্য ট্রিটমেন্ট শুরু করা। এমপাইমার জন্য অ্যান্টিবায়োটিক থেরাপি, সাপোর্টিভ ট্রিটমেন্ট আর চেস্ট টিউব ড্রেনেজ। মোটামুটি এই তিনটে আমরা এতক্ষণ দেখে নিলাম। সাপোর্টিভ ট্রিটমেন্ট বলতে বোঝা হচ্ছে অক্সিজেনেশন, প্রপার অক্সিজেনেশন বা অ্যাডিকুয়েট অক্সিজেন স্যাচুরেশন লেভেল মেনটেন করা। নিউট্রিশন অ্যান্ড অ্যাডিকুয়েট হাইড্রেশন, যদি ইনফেকশনের জন্য হয় তাহলে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য নিউট্রিশনাল ব্যালেন্সটাও মেনটেন করতে হবে। অ্যান্টিবায়োটিকের মধ্যে ড্রাগ অফ চয়েস হলো ক্লক্সাসিলিন অ্যামিক্যাসিন বা ক্লক্সাসিলিন অ্যান্ড থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। অনেক সময় ইমিউনো কম্প্রোমাইজ চিলড্রেনদের ক্ষেত্রে ক্লক্সাসিলিন অ্যান্ড সেপ্টাজিডিমও স্টার্ট করা হয়। যদি সিউডোমোনাস হয়ে থাকে, সিউডোমোনাস অর্গানিজমের জন্য এমপাইমা বা প্লুরাল ইফিউশন হয়ে থাকে, সেক্ষেত্রে ইউজ করা হয়। এগুলো সবই কিন্তু হসপিটাল সাপ্লাই। তোমরা ওয়ার্ডে গেলেই আগে দেখে নেবে কি কি সাপ্লাই আছে, তবে বুঝতে পারবে, না হলে এইভাবে শুনে শুনে কিন্তু মনে থাকবে না। চোখে দেখতে হবে, হাতে নিতে হবে। আর যদি তাতেও সম্ভব না হয় তাহলে অ্যান্টিবায়োটিক থেরাপি শুরু করা হয় ক্লিন্ডামাইসিন বা মেট্রোনিডাজল দিয়ে। আর যদি এমআরএসে, ফুল ফর্মটা নিশ্চয়ই লিখেছ, এমআরএসে ধরা হয় বা সাসপেক্ট করা হয় তাহলে সেক্ষেত্রে ভ্যাঙ্কোমাইসিন, ব্রড স্পেকট্রাম মেডিসিন দেওয়া হয়। প্যারেন্টেরাল থেরাপি বলতে আইভি নিউট্রিশন হতে পারে বা টোটাল নিউট্রিশন। 48 to 72 hours after treatment or fever, and then oral therapy can be used for complete the course. মানে অ্যান্টিবায়োটিক থেরাপি যেটা চলছে বললাম সেটা কিন্তু অবশ্যই ইন্ট্রাভেনাস। তো এই ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনটা সাডেনলি অফ করা যায় না, মিনিমাম 48 to 72 আওয়ার্স চলবে, তারপর তুমি সেটা ওরাল থেরাপিতে আসতে পারো। আর এছাড়া অ্যান্টিবায়োটিক কন্টিনিউই চলবে যতক্ষণ না পেশেন্ট অ্যাফেব্রাইল হচ্ছে বা চেস্ট টিউবের যে ড্রেনেজ সেটা 50 ml পার ডে কমে আসছে, ততক্ষণ পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলবে। অ্যান্টিবায়োটিক সাধারণত 7 থেকে 14 দিন চলে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহ চলতে পারে। দেখো চেস্ট টিউব ড্রেনেজটা কেমন দেখতে হয়, অনেকে দেখেছো বা দেখবেও। একটা ইনলেট, একটা আউটলেট। তাহলে এখানে কি আছে, চেস্ট টিউব শুড বি ইনসার্টেড ইন অল চিলড্রেন ডায়াগনোসড উইথ এমপাইমা। বোঝা গেল? রিপিটেড ট্যাপস আর নট রেকমেন্ডেড। আমরা সবাই বলি না যে কোনো ইনভেসিভ প্রসিডিওরে বাবু একবারে করো, বারবার প্রিক করো না। কেন? সেটা যতবার বেশি প্রিক হবে ততবার সোর্স অফ ইনফেকশন আমরা ভিতরে দিয়ে দিতে পারি, সেই জন্য করবো না। ওকে। আর এই চেস্ট টিউব ইনসারশনের জন্য প্রেফার্ড সাইট, মানে কোন সাইটটায় করা হয় আমরা ছবিতেও দেখেছি, তাহলে কি মিড এক্সিলারি লাইন থ্রু সেফ ট্রায়াঙ্গল অর সাজেস্টেড বাই আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডের ছবিতে দেখতে দেখতেও আমি ইন্ট্রোডিউস করাতে পারবো। এটা অবশ্যই আমরা নার্সের ক্ষেত্রে অ্যাসিস্টিং প্রসিডিওর, কখনো কেউ করতে চেও না। হ্যাঁ, আমাদের ট্রে সেট আপ করে দেওয়াটা কাজ, আর কিছু লাগলে সঙ্গে সঙ্গে সেটা সাপ্লাই দেওয়া কাজ। ওকে, স্টেরিলিটি মেনটেন করা, আর ইনস্ট্রুমেন্ট বা আর্টিকেলস, স্ক্রিন, এগুলো সব রেডি করে অ্যাসিস্ট করা। আর টিউবটা কি হয় দেখো,
যেটা চেস্ট টিউব সেটা কিন্তু জলের নিচে আছে, যাতে কোনো এয়ার না চেস্টের ভিতর ঢুকে যেতে পারে। ওকে, চেস্ট ড্রেন রিমুভ করা হয়, আমরা এক্ষুনি পড়লাম যে লেস দ্যান 50, লেস দ্যান 30 হলেও কোনো অসুবিধা নেই। মানে 30 to 50-র মধ্যে যদি ড্রেন কালেকশন থাকে পার ডে, তাহলে সেই ড্রেনটা আমরা বের করে দিতে পারি বা বলতে পারি যে এখানে আর কোনো ফ্লুইড কালেকশন নেই বা কোনো রেসিডুয়াল ফ্লুইড নেই। এখানে এক্সারসাইজ বলতে কী বোঝানো হয়েছে? এক্সারসাইজ বলতে বোঝানো হয়েছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, কাফিং এক্সারসাইজ, পালস ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এই যে 3টে ব্রিদিংয়ের কথা বলেছি, এছাড়া অ্যাবডোমিনাল ব্রিদিং, 4টে এক্সারসাইজ, 4টে গ্রুপ থেকে চারজনকে আমি জিজ্ঞেস করব, প্রত্যেকে এই 4টে এক্সারসাইজ এখনই শিখবে। আমি এই পড়াটা শেষ হলে আমি যাকে জিজ্ঞেস করব সে আমাকে ভিডিও বানিয়ে পাঠাবে, নিজে করবে, করে ভিডিও বানাবে, আমরা সেটা সবাই দেখব। আমি যে কোনো 4জনকে বা 4টে গ্রুপ থেকে 4জনকেও জিজ্ঞেস করতে পারি। ডিপ ব্রিদিং এক্সারসাইজ, কাফিং এক্সারসাইজ, ফার্স্ট ডিপ ব্রিদিং এক্সারসাইজ আর অ্যাবডোমিনাল ব্রিদিং এক্সারসাইজ। ওকে, এই 4টে এক্সারসাইজ এখনই শিখবে, শিখে রেডি থাকো ভিডিও করে। আমি বললে সেই ভিডিও সে আপলোড করবে, বেশি বড় ভিডিও করবে না, ঠিক আছে? 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, তার বেশি বড় করবে না, তাহলে তোমাদেরও আপলোড করতে অসুবিধা হবে, আমরাও অনেকেরই নেটের সমস্যা, তারাও দেখতে পাবো না। ওকে, দরকার হলে ইউটিউবে হেল্প নাও, প্রচুর ভিডিও আছে, সেখান থেকে দেখে নাও, বা ফাউন্ডেশন বই খোলো, ফাউন্ডেশন বই খুলে পড়ে নাও। নেক্সট, চেস্ট ফিজিওথেরাপি ইজ নট বেনিফিশিয়াল। মানে চেস্ট টিউব যদি কারোর থাকে তাহলে সেখানে চেস্ট ফিজিওথেরাপিকে সাধারণত বলছে যে করতে দেওয়া হয় না, আর চিলড্রেনের ক্ষেত্রে তো একদমই বারণ। সার্জারি প্লুরাল এফিউশনের জন্য মিনি থোরাকোটমি আর ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক অ্যাডিওলাইসিস। ঠিক বললাম? অ্যাডহেসিওলাইসিস। ওকে, শর্টে VATS, ব্যাটস বলা হয়। কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে নিউমোথোরাক্স, ব্রঙ্কোপ্লুরাল ফিস্চুলা, এমপাইমা, সেপ্টিসেমিয়া। আচ্ছা, যেটা প্রথমে ছিল সেটা কিন্তু শুধু নিউমোথোরাক্স বলেছি, ওটা শুধু নিউমোথোরাক্স নয়, পায়ো নিউমোথোরাক্স। ওকে, নিউমো মানেই বুঝতে পারছি আমরা এয়ার ইন দ্য থোরাক্স, সেটা কি এছাড়া পাসও থাকতে পারে। ওকে, তো যেটুকু টাস্ক দিলাম এক্ষুনি রেডি করো, আমি কিন্তু যে কোনো 4জনের ভিডিও দেখতে চাই। ওকে, বাই।